আমার এখানে আগমন আসলে জানার জন্য এবং বোঝার জন্য যে একটা কত বড় কাজ এই প্ল্যাটফর্ম করেছেন, 13টা প্ল্যাটফর্ম ব্লগে। তো সেই সঙ্গে অভিনন্দন জানাবার জন্য যে যারা এই দুঃসাধ্য কাজটা করেছেন তারা আমাদের আজকে অভিনন্দন পাবেন এবং আমাদের কৃতজ্ঞতা পাবেন, কৃতজ্ঞতা থাকতে পাবেন। তো এই যে আধুনিক প্রযুক্তির সঙ্গে বাংলা ভাষাকে যুক্ত করা, এটা একটা খুবই জরুরি কাজ। আমরা রাষ্ট্রভাষা বাংলা করছি, কিন্তু বাংলার চর্চা সেইভাবে করতে পারছে না। এটা অত্যন্ত মর্মান্তিক সত্য এবং অত্যন্ত দুঃখজনক। সেক্ষেত্রে এই তরুণরা যে একটা বড় কাজ করলেন, একটা বড় পদক্ষেপ করলেন, একটা সুযোগ গ্রহণ করলেন এবং সুযোগ তৈরি করে দিলেন ব্লগে বাংলা ভাষার চর্চা করা এবং বাংলার মাধ্যমে বাংলার চর্চাটাকে ছড়িয়ে দেওয়া এবং এটি হাজার হাজার লক্ষ লক্ষ সদস্য সঙ্গে যোগ দিচ্ছেন তারা বাংলা ভাষায় চর্চা করে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং অত্যন্ত আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা। এই সম্ভাবনা প্রসঙ্গে বলতে হয় যে এই ধরনের কাজ কেবল তরুণদের পক্ষে সম্ভব এবং আমরা যে বলি তরুণরাই আমাদের ভরসা, সেটা অনেক ক্ষেত্রে প্রমাণিত হচ্ছে। এবং আজকের এই বিশেষে ব্লগের ক্ষেত্রে এই বাংলা ভাষার মাধ্যমে ব্লগের যে অনুশীলন করা, চর্চা করা, যোগাযোগ করা, তার ব্যবস্থা করার মধ্য দিয়ে এই তরুণরা আবারও প্রমাণ করলেন যে তারাই আমাদের জন্য আশাস্থল, ভরসার স্থল। আগামী দিনগুলো তাদের উপরে নির্ভর করছে। সামাজিক যোগাযোগের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিজেকে প্রকাশ করতে পারি না এবং প্রকাশ করার ব্যাপারে নানান ধরনের বাধ্যবাধকতা আছে। আগের দিনে যারা মতামত প্রকাশ করতে চাইতেন তাদেরকে ইস্তেহারগিরি করতে হতো, পোস্টার ছাপাতে হতো, কোয়ালিটি ম্যাগাজিন বের করতে হতো, গোপন তৎপরতা করতে হতো। এখন যে এই প্রযুক্তির সাহায্যে একজন তরুণ, একজন যুবক, একজন মানুষ, একজন ব্যক্তি যে বয়সী হোক না কেন, তিনি তার নিজের মতামতটা প্রকাশ করতে পারছেন এবং অন্যের কাছে পৌঁছে দিতে পারছেন। এটা একটা বৈপ্লবিক ঘটনা। এবং যে গণজাগরণের কথা বলা হচ্ছে, আমরা যেটা জানি, অভিজ্ঞতার মধ্যে দেখেছি, মধ্যপ্রাচ্যে দেখেছি, এক সম্প্রতি আমেরিকাতে দেখলাম, সেই গণজাগরণে এই যোগাযোগ কি ভূমিকা পালন করছে সেটা আমরা সবাই জানি। সেজন্য এরা সম্ভাবনা অপার সম্ভাবনা তৈরি করছে এবং মতামত প্রকাশের যে সুযোগ, সে সুযোগটা সেই সুযোগটা খুবই জরুরি। এখন আমাদের এই যে ব্যবস্থাতে, যে ব্যবস্থাতে আমরা বাস করি, সারা পৃথিবীর মানুষই বাস করে, সেখানে আমাদেরকে ইংরেজিতে বলে বলতে হয় যে আমরা সাবজেক্ট থাকি না, আমরা অবজেক্টে পরিণত করি। আমাদের উপর বিজ্ঞাপন হাত ভর করে, সরকারি প্রচারণায় ভর করে, আমাদের উপর আমরা নানান ধরনের চাপের মধ্যে থাকি এবং আমরা অবজেক্টে করি। এই যে ব্লগের মধ্য দিয়ে সে নিজস্ব মত প্রকাশ করতে পারছে, অন্যের কাছে পৌঁছাতে পারছে, যে পৌঁছানোটা খুব জরুরি এবং সেই পৌঁছানোটা খুবই কঠিন। মানুষ সামাজিক প্রাণী এবং সামাজিকতা ছাড়া সে বাঁচতে পারে না, সেটা যেমন একটা সত্য। আরেকটা সত্য হলো, সে যদি নিজের মতকে প্রকাশ করতে না পারে তাহলে তার সেই মতগুলো বিকশিত হয় না, সেই মতগুলো আরো গঠিত হয় না, সুগঠিত হয় না। তাই দুটোর থেকে খুব তাৎপর্যপূর্ণ যে এক বাংলা ভাষায় সঙ্গে বাংলার মাধ্যমে ব্লগের চর্চা করা যাবে, দ্বিতীয়ত হচ্ছে স্বাধীনভাবে মত প্রকাশ করা যাবে। তবে এটাও বলতে হবে যে এটা একটা পন্থা বটে। মূল ব্যাপারটা হচ্ছে কোন দিকে আমরা যাব। গণজাগরণের কথা বলা হচ্ছে,
এটা খুবই প্রয়োজনীয়। আজকে সারা বিশ্বে যে ব্যবস্থা বিদ্যমান, যে ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ খুব অসহায় হয়ে পড়েছে, ওই যে স্লোগান এসেছে ওয়াল স্ট্রিটে দখল করার ক্ষেত্রে 99 জন একদিকে, একজন একদিকে, সেটা খুবই বাস্তব এবং ওই বাস্তবতাকে ভাঙতে হলে যে ঐক্যের প্রয়োজন, সেই ঐক্যটা গড়ে উঠতে পারে এই ধরনের যোগাযোগের মধ্যে দিয়ে, যে যোগাযোগের উপর নিয়ন্ত্রণ থাকে না, যে যোগাযোগের উপর রাষ্ট্রের বা ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ নেই। এর একটা অত্যন্ত বড় রকমের সম্ভাবনা আছে। কিন্তু যেটা আমাদের চিন্তা করতে হবে যে ওই জাগরণটা, এটাও ভাবতে হবে যে এই যে আমরা জাগরণের কথা দিতে যাচ্ছি, বা এই যে আমরা একটা মতামত প্রকাশ করছি আর এগোচ্ছি, কিন্তু গন্তব্যটা, এই গন্তব্যের কথা ভাবতে হবে। যে মধ্যপ্রাচ্যে, এই প্রসঙ্গে এটা বলে আমরা স্মরণ করি যে মধ্যপ্রাচ্যে যে ঘটনা ঘটল, সেটা একটা জাগরণ ঘটতে পারে, অভূতপূর্ব জাগরণ, এবং সেখানে এই যোগাযোগ, সামাজিক যোগাযোগের অভূতপূর্ব ভূমিকা থাকলো। কিন্তু তারপরে পরিণতিটা দেখছি মিশরের সামরিক শাসন, পরিণতিটা দেখছি মিশিয়াতে এবং মরক্কোতে সেই যারা মৌলবাদী গণিতায় সেই শক্তিগুলো চলে আসছে। কাজে আমাদের ওই বিষয়টাও সতর্ক থাকতে হবে যে গণজাগরণ তো বটে, কিন্তু এই গণজাগরণের পরিণত কোন ব্যবস্থা আমরা চাই প্রতিষ্ঠা করতে চাই। সেজন্যে সামাজিক যোগাযোগের, আমি মনে করি এই কথাটা আমাদের ভাবতে হবে, সামাজিক যোগাযোগের মধ্য দিয়ে আমরা সমাজে এবং রাষ্ট্রে পরিবর্তন আনতে চাই, সেই আদলে করার চেষ্টা করা, এবং যে জন্যে আমাদের এই মুক্তিযুদ্ধ হয়েছে, যে জন্য আমরা দীর্ঘকাল সংগ্রাম করেছি, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিয়ন্ত্রণ যে প্রতিষ্ঠা প্রয়োজন, সেটাও খুব জরুরি কথা। যে এই জন্যের অপচয় হতে পারে, অপব্যবহার হতে পারে, এবং সেটা আমরা জানি কিভাবে হয়। যেমন ব্যক্তিকে স্বাধীনতা দিচ্ছে প্রকাশের, তেমনি ব্যক্তির যে নিরাপত্তা, ব্যক্তির যে নিজস্বতা, তার উপরও আক্রমণ হচ্ছে। নানান ধরনের প্রতারণা, নানান ধরনের ব্ল্যাকমেইল, নানান ধরনের হুমকি, এগুলো ঘটছে, চুরি ঘটছে, অর্থনীতির ক্ষেত্রে পর্যায় সৃষ্টি করতে পারে এই প্রযুক্তি। তাই এই নিয়ন্ত্রণ যেটা থাকা দরকার, সেই নিয়ন্ত্রণটা হওয়া উচিত চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণটা যারা ব্লগ প্ল্যাটফর্ম তৈরি করেছেন বিশেষজ্ঞ, তাদের মধ্যে থেকে, তাদের পরামর্শে এবং তাদের দ্বারাই তৈরি হবে। এটা সরকারি হওয়া বাঞ্ছনীয় নয়, এটা স্বতঃস্ফূর্ত হবে, ভেতর থেকে সামাজিকভাবে এই সামাজিক যোগাযোগ এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। সেই সামাজিক যোগাযোগের মধ্যে দিয়ে এটা গড়ে ওঠা উচিত বলে আমি মনে করি। আমাদের সকলের এই গৌরব, আমাদের সকলের, কিন্তু এর জন্য দায়ী যে তরুণরা, যে পরিশ্রমী তরুণরা, দুঃসাহসী তরুণরা, তাদেরকে আবার অভিনন্দন দিয়ে তাদের সাফল্য কামনা, আরো সাফল্য কামনা করে আমার বক্তব্য। তথ্য জানিয়ে বাংলা ব্লগ দিবস উদযাপনে আমাদের সাথে সশব্দে যুক্ত হয়েছেন শব্দনীল ব্লগ, তাদের জন্য একটি জোরে হাততালি। এবং একই সাথে আমি বিনীতভাবে খুবই খুশি হয়েছি আমার শিক্ষক শফিউল আলম ভূঁইয়া স্যার এসছেন, যিনি বিদ্যালয়ে অনেক আগে থেকে কাজ করেছেন, বাংলাদেশের পায়োনিয়ারদের মধ্যে একজন। ধন্যবাদ স্যার। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের বক্তব্য এবং যেভাবে তিনি বৈশ্বিক প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার গণজাগরণের অবস্থা তুলে ধরলেন, তার সাথে সাথে আমরা বেশ দুটো শুভ সংবাদ শুনলাম। আমাদের সাথে একই সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন শব্দনীল নামে একটি ব্লগ, এবং আমাদের মধ্যে আরো একটি শিক্ষক এসে উপস্থিত হয়েছে। আমরা তাকে অনুরোধ করছি স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য। স্যার, আপনি আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে পরবর্তী বক্তার কাছে যাবার আগে আমি একটা ক্ষুদ্র ভূমিকা দিয়ে দিই। আপনারা কল্পনা করুন এমন একটা সময়ের বা এমন একটা জগৎ বা এমন একটা এরিয়ার কথা যেটা তৃণমূল পর্যায়ে,
ইউনিয়ন পরিষদ বা আরো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিয়ন আমাদের বাংলাদেশে, যেখানে আছে তথ্য প্রবাহের প্রযুক্তির সবচেয়ে আধুনিকতম সুবিধা, এবং ওই অঞ্চলের মানুষ তাদের যে কোনো তথ্যের জন্য সেই কেন্দ্রে যেতে পারে এবং সেখান থেকে ইন্টারনেট ব্যবহার করে তারা তাদের প্রয়োজনীয় তথ্যটাকে সংগ্রহ করে নিয়ে আসতে পারে এবং তারা যোগাযোগ করতে পারেন বিদেশে অবস্থানরত তাদের সন্তানদের সাথে, যারা রেমিটেন্স পাঠায় তারা যোগাযোগ করতে পারেন আরো নানা রকম তথ্যের এবং সংবাদের জন্য। এই অসাধ্য এবং এই অভিনব নিঃসন্দেহে এটা বাংলাদেশের নবযাত্রার, বাংলাদেশের নতুন দিগন্তের একটা সূচনাকারী যুগান্তকারী ঘটনা, সামনের দিনের কথা। বাংলা ব্লগের আজকের এই দিনে আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি হবে, কি বলা হবে। তো আমি নিজে এসেছি মূলত জানার জন্য যে আসলে রেসপন্সটা কেমন এবং কিভাবে এটা শুরু করলো। এটা একটা বিষয় আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে একটু বোঝা দরকার যে কেন আমাদের ব্লগের দরকারটা হলো, কেন এই ডিমান্ডটা আসলো নিউজ মানুষ করছে। সেটার একটা কারণ হচ্ছে আমরা যদি একবার খেয়াল করি যে আমরা বেশ পুরোনো আমলের কথা যদি চিন্তা করি বা 5-10 বছর আগে চিন্তা করি, আমরা কিন্তু রাস্তায় যখন বেরোতাম বা অন্যরা বেরোতো রাস্তায় কিন্তু অনেক লোকের সাথে দেখা হতো, ইন্টারাকশন হতো। কিন্তু এখন আমরা গাড়িতে যাই কিংবা সাইকেলে যাই কিংবা বাসে যাই কিংবা টেলিফোনে কথা বলি, ডিরেক্ট ইন্টারাকশন কিন্তু কম আমাদের মানুষের সাথে। সে কারণেই কিন্তু এরকম একটা জিনিসের প্রয়োজন হয়েছে এবং এই প্রয়োজনের তাগিদে যখন টেকনোলজি এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে তখন মানুষের কিন্তু এটা ব্যবহার করা শুরু করেছে। কিন্তু মানুষের একটা সহজাত প্রবৃত্তি আছে সম্ভবত, সেটা হচ্ছে নূতনকে ভয় পাওয়া। যে কোনো নূতনকে সহজে মানুষ গ্রহণ করতে চায় না, কিন্তু এই নূতনকে ভয় পাওয়ার যেটা আছে ঠিক একই সাথে মানুষ বর্তমানকে নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকে না, সবসময় একটা অসন্তুষ্টি থাকে, তার একটা আগ্রহ থাকে যে নূতন কি হতে পারে। তাই এই যে নতুন একটা টেকনোলজি, এর পরেও কিন্তু মানুষের একটা দ্বিধাদ্বন্দ্ব ডেফিনেটলি ছিল। সেই প্রেক্ষিতে আমি সত্যি বলতে গিয়ে আমি একটা প্রকল্প পরিচালক ছিলাম। তো আমাদের সরকারের প্ল্যান ছিল যে 2021 সালের ভিতরে প্রতিটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র হবে, কিন্তু আমার আসলে চাকরি 2 বছর ছিল বলা যেতে পারে, তখন 3 বছর ছিল। তো আমি ভেবেছি যে আমার চাকরিকালে আমি শুরু করবো, শেষ করবো, কিন্তু হাত দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি 6 মাসের ভিতরে করতে পারবো। তখন আমরা আমাদের টিমকে নিয়ে বসেছি, বসে আমরা 4501টা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র আমরা করেছি। কিন্তু করার পরে আমরা দেখেছি যে ইউনিয়নে কিন্তু কোনো কম্পিউটারে কোনো ট্রাবল শুটার নাই, পাওয়াই যায় না। ইভেন উপজেলাতেও আমরা খুঁজেছি, পাই না। আমরা যখন করলাম তখন চিন্তা করলাম আমাদের এগোতেই হবে, কিভাবে আমরা এগোতে পারি। একটা বুদ্ধি আমরা বের করেছি, আমরা দেখেছি যে আমরা যদি ব্লগ করে দিই এবং সেই ব্লগে যদি সবাইকে সম্পৃক্ত করতে পারি, সেই ব্লগে যদি সবাইকে আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আমরা বিভিন্ন জনে বিভিন্ন মতামত পাবো, বিভিন্ন জনে বিভিন্ন সহায়তা পাবো। এটা কিভাবে হতে পারে? একটা বিষয় হচ্ছে আমরা বলছি সোশ্যাল মিডিয়া, কিন্তু আমরা যেটা ইউজ করেছি এটা ইনফর্মাল কমিউনিকেশন মিডিয়া হিসেবে আমরা ইউজ করেছি। দ্বিতীয় আরেকটা ম্যানেজমেন্ট টুল হিসেবে ব্যবহার করছি, সেটা আমি বলতে চাই কিভাবে আমরা করলাম। আমরা দেখেছি যে আমাদের ট্রাবল শুটার নেই। যখন আমরা ব্লগ তৈরি করলাম, আমরা এই ইউএসসি তে প্রায় 9000 ওয়ার্কার কাজ করে। তো সেখানে আমরা বললাম যে সবাইকে ব্লগের সদস্য হতে হবে, একটু ট্রেনিং করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখেছি যে একজন হয়তো প্রবলেমটা লিখে দিচ্ছে যে আমার কম্পিউটারে বা আমার সফটওয়্যারে বা আমার পরিচালনায় এই অসুবিধা হচ্ছে। এইটা বলার পরে আরেক প্রান্ত থেকে আরেকজন বলছে আমার এই ধরনের সমস্যা হচ্ছিল, আমি এইভাবে করেছি, তুমি দেখো এটা সমাধান করতে পারো। এবং আমরা দেখেছি যে 80% ম্যানেজমেন্ট প্রবলেম, ট্রাবল শুটিং প্রবলেম কিন্তু সেটা মান, এবং সেটাই কিন্তু হয়েছে। এবং আমাদের কিন্তু সত্যি বলতে কি সেটা আমরা ঢাকা থেকে এখানে একটা কল সেন্টারের মতো আছে সেখানে, এবং জেলাতে এখন লোকজন তৈরি হয়ে গেছে।
তাদের দিয়ে আমরা কিন্তু এটা শেষ করতে পারি। সুতরাং আমরা দেখছি বিরাট একটা সমস্যা আমরা সমাধান করেছি এইভাবে। এটা একটা বিষয় হচ্ছে এর একটা ক্রস কাটিং একটা ইফেক্ট আছে। সেটা কিভাবে হতে পারে? আমরা দেখেছি যে ব্লগে একজন একটা ছেলে বা মেয়ে কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, অভিভাবক অন্যরা সাথে সাথে লিখে ছেড়ে দিয়েছে। একজন লিখে দেওয়ার পরে মোবাইল করে একজন থানায় বলে দিয়েছে, এবং থানায় বলে দেওয়ার সাথে সাথে আমরা দেখেছি যে সবসময় তো এরকম পজিটিভ রেসপন্স হয় না, কিন্তু কোনো কোনো জায়গায় আমরা দেখছি পজিটিভ রেসপন্স একাধিক ক্ষেত্রে দেখা যায় যে সুন্দরভাবে তারা সমাধান করেছে। এবং অনেকে মোবাইলে ছবি তুলে পোস্টিং করে দিয়েছে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে, অপরাধ বা এরকম ঘটনার ক্ষেত্রে। সুতরাং আমরা দেখছি যে ব্লগের অন্য ডিপার্টমেন্টাল ক্রস কাটিং একটা ইফেক্ট আছে, এবং এখন আমাদের 11,000-এর বেশি আছে এই ব্লগে। তো আমরা আরেকটা কাজ করছি এখান থেকে, সেটা হচ্ছে যে আমরা এখন দেখছি যে 11,000 যদি আমি একদম প্রজেক্ট হিসেবে দেখি, কিন্তু আমি যদি 11,000 দেখি বা ডেইলি 200 যদি ব্লগ পোস্টিং হয়, আমার পক্ষে দেখা সম্ভব না। সেই জন্য আমরা আরেকটা সিভিং সিস্টেম করেছি। একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে কোন ধরনের কাজ কোন লেভেলে করতে পারবে বা অনুমান করে করবে। তখন হয় কি, উপজেলা লেভেলে ইউনোদের লেভেলে এক ধরনের সিভিং হয়, কিন্তু উপরে বলে দেয় কিছু পাস করে দেয়, কিছু পাস করে দেয় উপরে, এবং আমাদের কাছে দিয়ে দেয়। এই একটা কাজ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে কিছু আমরা বলেছি হয়তো কোনো জায়গায় ব্লক করে দিতে পারি, সেই জন্য আমরা সাথে আরেকটা বলেছি যে ডিরেক্ট আমার কাছে কিছু দিতে পারবে। এবং আমি বেশ কিছু চমকপ্রদ কিছু বিষয় পাই, এবং অনেক সময় অন্যরা প্রবলেম ক্রিয়েট করে, যেমন চেয়ারম্যান প্রবলেম ক্রিয়েট করছে বা ইউনো কোনো কিছু করছে, অন্যরা করছে, তখন কিন্তু ডিরেক্ট আমার কাছে পৌঁছাতে পারে। এরকম খুব কম সংখ্যায় পৌঁছায়, যেটা অন্যরা স্বীকার করতে চায় না। যে আমরা মনে হয় এখন স্টেজে পৌঁছেছি আমরা জনসাধারণের জন্য ওপেন করে দিতে পারি, জনসাধারণ ইন্টারাক্ট করবো। আমি সেজন্য ওনাদের সাথে কথা বলছিলাম, এবং আমি আশা করছি যে ওনারা আমাকে সাহায্য করবে। আমি আমার দম্পতিকে রিকোয়েস্ট করছি আস্তে আস্তে যে আসেন আমরা একসাথে হাত মিলিয়ে কাজ করি। এই ব্লগের ভিতরে জনসাধারণ ঢুকতে পারবে, যে কোনো কথা বলতে পারবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। আরেকটা বিষয় আপনাদের খবর দিতে পারি, সেটা আমার ব্যক্তিগত চিন্তা, এবং আমি মনে করি যে আমাকে সহায়তা করবে সরকারের অনেক লোক এখন তারা সাহস পেয়েছে। আমি প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য একটা ভার্টিক্যাল মুভমেন্টের জন্য একটা ব্লক, এবং হরাইজন্টাল সিটিজেনরা যাতে ঢুকতে পারে সেজন্য মিনিস্ট্রির জন্য আলাদা আলাদা ব্লক করবো। সেখানে সব অফিসাররা ইন্টারাক্ট করবে এবং জনসাধারণ সেটা বলতে পারবে। আপনাদের এখানে অনেক ব্লগার আছে, যদি আপনারা কেউ আমাদের সাথে কাজ করতে চান আসেন, আমরা একসাথে আরো নতুন কোনো যদি আইডিয়া থাকে আমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করার জন্য আমি রেডি হয়ে আছি, সেটা করবো। আমার মনে হয় না খুব বেশি আমার টাকা পয়সা যদিও অনেক কম, তবুও আমার মনে হয় আমরা করে ফেলতে পারবো যেভাবে হোক। এইটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা চমকপ্রদ একটা বিষয় আমি আপনাদের বলবো, আমি একটু লম্বা সময় হয়ে যাচ্ছে যদি আমার সাইডটা মিটিং আছে, সেটা হচ্ছে আমি দেখেছি বাংলাদেশের একটা এডুকেশনাল দিকে একটা বিরাট একটা ডাইমেনশনাল প্রবলেম। সেটা আমার মনে হচ্ছে যে দেখেন আমরা ডিসিশন নেবো যে আইসিটি ফর এডুকেশন না এডুকেশন ফর আইসিটি। আমি মনে করি এডুকেশন ফর আইসিটি এটা হচ্ছে গ্রেডদের জন্য, তারা সফটওয়্যার বানানো শিখবে, হার্ডওয়্যারের বিষয় শিখবে, কিন্তু আমরা যারা আমজনতা টাইপের আছি তাদের জন্য দরকার আইসিটি ফর এডুকেশন। আইসিটিটা ইউজ করবো আমরা টুল হিসেবে এডুকেশনের জন্য, কিন্তু আমরা দেখেছি একটা সমস্যা হচ্ছে সব জায়গায় কিন্তু কম্পিউটার ল্যাব করে সেখানে কোনো প্রজেক্টরও দেয় না, তাই ইনক্লুসিভনেস কিন্তু আসে না, ছাত্রদের কিন্তু ইনভলভ করতে পারে না। তাই কি আমরা একটা ল্যাব করতে গেলে কিন্তু 20 লাখ টাকা লাগে, কিন্তু আমরা চিন্তা করে দেখেছি যে আমরা মাত্র কয়েকটা সেরা স্কুলে এটা করছি, এখানে কোনো ইনক্লুসিভনেস নেই, গ্রাম এবং শহরের পার্থক্য বেশি হচ্ছে। তখন আমরা বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন আপনি 20 লাখ টাকা না দিয়ে 1 লাখ টাকা দিয়ে একটা প্রজেক্টর, একটা কম্পিউটার, একটা ইন্টারনেট কানেক্টিভিটি, একটা কন্টেন্ট বানানোর ট্রেনিং একই সাথে প্যাকেজ আকারে দিলে হবে কি ওখানে যে 6টা ক্লাস নেন, যেহেতু কম্পিউটার ল্যাবে এখানে আপনি 6টা ক্লাস নিতে পারবেন। আর একটা সুবিধা হবে কি আমাদের কোনো বাংলায় কিন্তু কন্টেন্ট নেই টিচারদের জন্য, যে কোনো বিষয়ের জন্য প্রচুর কন্টেন্ট আছে ইংরেজিতে। তাহলে আরেকটা সুযোগ করে দিতে হবে, এখানে টিচারের ক্লাস নেবেন এবং কন্টেন্টটা কোনো একটা ব্লগে আপলোড করে দেবেন। তাই এই ব্লগে আপলোড করে দিলে আরেকজন টিচার যাদের আছে কানেক্টিভিটি তারা ডাউনলোড করবেন, করে তারা ইমপ্রুভ করতে পারবেন, তারা নতুন একটা তৈরি করতে পারবেন, এখানে একটা ইতিহাস তৈরি হবে। এবং আমরা এই লক্ষ্যে একটা ব্লগ তৈরি করে দিচ্ছি টিচারদের জন্য। আমার থানাতে আমি শুরু করে আমাদের থানাতে
এবং এখানে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। আপনারা বিশ্বাস করছেন কিনা জানি না, আমাকে সবাই বলছে গ্রামের শিক্ষকরা কম শিক্ষিত, পারবে না, হেন না, জানো না, কিন্তু আমি দেখেছি অসাধারণ কিছু তৈরি করছেন তারা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। এবং আমার এখন এত হয়ে গেছে যে আমি এখন অলরেডি অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের টিচারের জন্য সারা দেশে বাংলা, অঙ্ক, ইংরেজি প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা কম্পোজিট ব্লগ আমরা করছি, যেখানে সকল টিচাররা এখানে কাজ করতে পারবেন, আপলোড করতে পারবেন সকল বিষয়ের টিচার। তাহলে এডুকেশনের এখানেও কিন্তু আপনারা আমাকে সহায়তা করতে পারেন। নতুন একটা জিনিস আমরা মুভ করছি এবং ইউনিসেফ এখন আমাদেরকে তোমরা আসো, তোমাদের যে বইটই সেগুলো করো আমাদের সাথে, ব্লগের সাথে লিঙ্ক আপ করে যারা পড়বে এখানে মতামত দেবে, তাহলে দেখা যাচ্ছে যে অটোমেটিক্যালি আমার টেক্সট বইও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। আমাদের টেক্সট বইয়ে আমার মনে হচ্ছে একটা সমস্যা, এখন আমি যদিও শিক্ষা বিশেষজ্ঞ না, কিন্তু আমি আসলে কিছু শিক্ষক হতে চেয়েছিলাম, আমাকে যে কোনো কারণে যেতে পারিনি, যার জন্য এদিকে এসেছি। কিন্তু আমি দেখেছি আমাদের বইয়ের একটা সমস্যা, বইয়ে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোনো সুযোগ নেই। বইয়ে ডিটেল থাকে, বিশ্ববিদ্যালয়ের বইয়ের মধ্যে স্কুলের বই থাকে, যদি হিন্টস থাকতো সেখানে চিন্তা করার, লেখার, বলার সুযোগ থাকতো, তাহলে কিন্তু একটা ক্রিটিক্যাল থিঙ্কিং একটা জেনারেট করা সম্ভব হতো, কিন্তু সেটা কিন্তু আমাদের নেই। কিন্তু এই ব্লগের সাথে বইগুলো ইবই আমরা যেটা করতে ইউজ হয়, কিন্তু সেটা কিন্তু তৈরি হয়, সেটা কিন্তু অন্য পারপাজে ইউজ হতে পারে কিন্তু, এবং মোর এফিসিয়েন্টলি আমরা ইউজ করতে পারি। আমি মনে হয় অনেক লম্বা বলে ফেলেছি, তো আমাদের এখানে স্যার সুন্দর করে বলেছেন, আরো অনেকগুলো ডাইমেনশন সেটা আমাদের প্রফেসর শহীদুল ইসলাম স্যার, চৌধুরী স্যার বলেছেন। আমাদের আনুষ্ঠানিক স্যারের পরে বলবেন, আমার ছয়টা মিটিং আমি মিস করবো, আমি থাকতাম এখানে। জানা যে সুযোগটা করে দিয়েছে এবং আমার দম্পতি এবং সামনে অনেক কাছে সুযোগ সেখানে আমি আরো কয়েকটা বিষয় শেখার বোঝার চেষ্টা করবো। আমার ধারণা ছিল আপনি সম্ভবত আমাকে বললেন যে প্রায় 1.5 লাখ ব্লগ আছে সারা দেশে, এবং আপনারটাই সেরা। আমিও কিন্তু অবাক হয়েছি, আগের দিন যখন শুনেছি যে 1 লাখ এখানে ইন্টারাক্ট করে, আমার একটা জানার ইচ্ছে হয়েছে যে এখানে ইন্টারাক্ট করে বিভিন্ন ধরনের কথাবার্তা লেগে, সেটা কিভাবে আপনারা মানে এডিট করেন বা কিভাবে অন্যের কাছে ফ্লো করেন, এতগুলো ইন্টারাক্ট করলে কিন্তু বাসন করা মুশকিল, সবাই সবটা করতে পারেন। কি করে যার যেটা প্রয়োজন সেটা কিভাবে স্ক্যানিং বা স্ক্রিনিং করবে, সেটা একটা আমারও জানার বিষয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে মুক্ত বিষয় করার জন্য। এখন এখানে একটা ইন্টারাকশনের সুযোগ হলে এখান থেকে নতুন লোক বেরিয়ে আসবে এবং আরো যাতে ব্লগার হয় সেজন্য আমি নিরন্তর আপনাদের পক্ষে কাজ করছি। 27,400 টাকা ছিল ইন্টারনেট ব্যান্ডউইথ ছিল কক্সবাজারে, সেটা কিন্তু আমি সবসময় ঝগড়া করি আমাদের উদ্যোগের কাছে বলে আমরা 10,000-এ নামিয়ে এনেছি। কিন্তু 27,400 টাকা ছিল 3 বছর আগে ব্যান্ডউইথ, সেটা মাত্র 10,000-এ নামিয়েছে। আজকেও কথা বলেছি 5,000 করা যায় কিনা, এবং কক্সবাজার থেকে ব্যান্ডউইথ অন্য যে কোনো জায়গায় এখন একটা সমস্যা রয়ে গেছে। কক্সবাজার থেকে অন্য জায়গায় যেতে হলে যে ব্যান্ডউইথের যে ব্যাকহলের যা দাম ছিল আমরা 50% কমিয়েছি, যদিও ইফেক্ট পাচ্ছে না খুচরা যারা প্রোভাইডার, তারা কিন্তু দাম কমাচ্ছে না। আমি তাদের বলছি দেখো, তারা বলে কি আমরা স্পিড বাড়িয়েছি। আমি বলছি দেখেন, আমি বেগুন কিনতে গেলাম আপনার কাছে, যে আপনি আমাকে বেগুন দেওয়ার পরে 2টা খাওয়া বেগুন দিলেন, আমি খাওয়াটা নিয়ে বললাম বেগুন আমি নেবো না, খাওয়াটা নিয়ে এতে কি হয়, আপনার দাম কমাতে হবে। আমরা চেষ্টা করছি সেটা করানোর, এটা একটা বিষয়। আপনারা একটু সচেতন থাকেন, দাম আসলে আরো কমানো দরকার। আর একটা অ্যানোমালি আছে, সেটা হচ্ছে ঢাকার লোকের সস্তা কিন্তু রাজশাহীর গ্রামের লোকের দাম বেশি। কেন? তার কারণ এখানে যে তার দিয়ে নিয়ে যেতে হয়, ওখানে খরচ বেশি, ওখানে টাকা তোলায়। আমি বলি এখানে সমতা আনা দরকার। সমতা কেমন? বাইরের গ্রামের লোক যারা তাদের পার্চেজিং পাওয়ার পর দুটো যদি মিক্স আপ করে ঢাকার লোক 2 টাকা বেশি দিলে কিছু 50 পয়সা বেশি দিতে পারে। এইটার সমতা আনা দরকার, কিন্তু এটা লেখা দরকার। আপনারা ব্লগে লেখেন, আমাকে সাহায্য করেন। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আপনি প্রধানমন্ত্রী ওখানে আছেন, প্রাইভেট সেক্রেটারি, তারপরে গভর্নমেন্টের সেক্রেটারি, আপনি বলে তো অনেক কিছু করতে পারেন। আমি একটা কথা বলে শেষ করবো, সবাই আমাকে বলে, আমি তখন তাদেরকে একটা কড়া কথা বলি। কি কড়া কথা বলি? দেখেন ভাই, আপনি ফিরে যাবেন, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার স্বামী বা স্ত্রী আছে, তাকে 1 মাস ধরে রাত্রে শোয়ার আগে দাঁত মাজাবেন। দাঁত তো খাওয়ার পরে মাজতে হয়, কিন্তু সবাই সকালবেলায় মাজে। আমার বিশ্বাস যে অনেকেই 7 দিন দাঁত মাজার পরে তার ওয়াইফ বা হাজবেন্ড বলে তোর মা বোনকে মাজা। তার মানে এটা বলছি, কালচারাল প্র্যাকটিসটা কিন্তু চেঞ্জ করা ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, কিন্তু সময় লাগবে, কিন্তু যথেষ্ট পরিবর্তন হবে। আমাদের দেশে এই আর্থসামাজিক কন্ডিশনে এই ইনকামে আমাদের এত ব্লগ হয়েছে, এত ব্লগার কাজ করছে, এটা কিন্তু কম অগ্রগতি নয়।
আমরা কিন্তু হতাশ হওয়ার কিছু নেই, চেষ্টা করলে যে কোনো জিনিস পরিবর্তন করা সম্ভব। আমি আগেই বলেছি যে মানুষ নতুনকে গ্রহণ করতে চায়, কিন্তু যখন একবার নতুনকে গ্রহণ করে সেখানে বেনিফিট থাকে তখন দেখো ভয়ভীতি কেটে যায়। সুতরাং ব্লগের ক্ষেত্রে কিন্তু তাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক লম্বা করে বলেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, তবে একটু বলা দরকার যাতে আপনারা আরো ইন্সপায়ার্ড হন। সবাইকে ধন্যবাদ।